ইতিহাস মানে কি শুধু যুদ্ধ আর রাজা, তারিখ আর সিংহাসনের লড়াই? যদি তাই হতো তাহলে সাধারণ মানুষের ইতিহাস কোথায়? এদেশের অধিকাংশ মানুষ লিখতে পড়তে জানতো না। কোনো ইতিহাস বই ছিল না, কোনো দলিল ছিল না। কিন্তু তাদের জীবন ছিল, বিশ্বাস ছিল, ভয় ছিল, স্বপ্ন ছিল। এই সমস্ত কিছু তারা রেখে গেছে এক ভিন্ন ভাষায়, ছবির ভাষায়। এই ছবিগুলি স্থির নয়, এগুলি কথা বলে, গান গায়, গল্প শোনায়। এই ছবির নাম পটচিত্র। পটচিত্র শুধু একটা লোকশিল্প নয়, এটি হলো ভারতের সাধারণ মানুষের হাতে লেখা একটি চলমান ইতিহাস। এখানে রাজা নেই কিন্তু মানুষ আছে, যেখানে যুদ্ধ নেই কিন্তু সংগ্রাম আছে। এই ভিডিওতে আমরা শুধু পটচিত্রকে দেখব না, আমরা পটচিত্রকে পড়ব। বুদ্ধর যুগ থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি আজকের ফ্যাশন এবং ডিজিটাল দুনিয়া পর্যন্ত। কীভাবে একটি লোকশিল্প সময় এবং সমাজের সঙ্গে নিজেকে বদলে নিয়েছে কিন্তু নিজের আত্মা হারায়নি, আজ সেই গল্পই শুনব। এই ছবিগুলোর পেছনে ছিল কিছু মানুষ যারা ইতিহাসের পাতায় নেই, কিন্তু যারা ইতিহাসকে বাঁচিয়ে রেখেছেন। পটচিত্র শব্দটা শুনলে আমরা অনেক সময় ভাবি একটা সুন্দর লোকশিল্প, কিন্তু পটচিত্র তার থেকেও অনেক বেশি। পট মানে লম্বা কাপড় বা কাগজ, চিত্র মানে ছবি। পটচিত্র মানে একটা ছবি নয়, চিত্র মানে একটার পর একটা ছবি, যেগুলোকে একসাথে মিলিয়ে একটা সম্পূর্ণ গল্প তৈরি হয়। চিত্র দু রকমের হয়, একটি হলো স্ক্রোল পট, লম্বা স্ক্রোল যা ধীরে ধীরে খুলে দেখানো হয়, আর একটি হলো স্কোয়ার পট, ফ্রেমে একটি সম্পূর্ণ দৃশ্য। পটগুলি দেখান পটুয়া নামের শিল্পীরা। পটুয়ারা শুধু ছবি আঁকেন না, তিনি নিজেই গল্পকার, গায়ক আর পরিবেশক। যখন পটুয়া পট খুলে ধরেন তখন শুরু হয় পট গান। হাতে পট আর এক হাতে ছবির দিকে ইশারা আর মুখে গান। ছবি আর গানের মধ্যে দিয়ে একটা গল্প ধীরে ধীরে খুলে যায়। আজকে যাকে আমরা বলি অডিও ভিজুয়াল স্টোরি টেলিং, পটচিত্র তারই সবচেয়ে প্রাচীন রূপ। যখন গ্রামে স্কুল ছিল না, বই ছিল না, সংবাদপত্র পৌঁছাতো না, তখন পটচিত্র ছিল মানুষের শিক্ষা, ধর্ম শেখাতে, নৈতিকতা বোঝাতে, সমাজের নিয়ম বোঝাতে। ছবি সবচেয়ে সহজ ভাষা ছিল। এই কারণেই পটচিত্র শুধু শিল্প নয়, এটি একটি লোকমাধ্যম। কিন্তু এই লোকমাধ্যমের শিকড় রাজসভায় নয়, এই শিকড় গিয়েছে আরও গভীরে। একটা সময়ের দিকে যখন মানুষকে শেখাতে ছবির প্রয়োজন হয়েছিল, সেই সময়টা হলো বুদ্ধের যুগ, খ্রিস্টপূর্ব ৫ম ও ৬ষ্ঠ শতক। এই সময় ভারতবর্ষে গৌতম বুদ্ধ মানুষকে নতুন পথ দেখাচ্ছেন, কিন্তু সমস্যা একটাই, সাধারণ মানুষ পড়তে জানে না। বুদ্ধের বাণী যদি সংস্কৃত শাস্ত্রে আটকে থাকতো তাহলে তা কখনোই সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারতো না। বুদ্ধ ভিক্ষুরা এটা বুঝেছিলেন, তাই বুদ্ধের জীবনীকে ছবির মাধ্যমে দেখানো শুরু হয়। বুদ্ধের জন্ম, রাজপ্রসাদ ত্যাগ, বোধবৃক্ষের নিচে জ্ঞান লাভ, এই সব ঘটনাকে ধারাবাহিক চিত্রে সাজানো হয়, একটার পর একটা দৃশ্য গল্পের মতো। এই ছবিগুলি দেখিয়ে ভিক্ষুকরা গল্প বলতেন, নৈতিক শিক্ষা দিতেন। এখানেই জন্ম নেয় পটচিত্রর মূল দর্শন, ছবি, গল্প, শিক্ষা। আজ আমরা যে পটচিত্রের ধারাবাহিক গল্প দেখি তার বীজ বোনা হয়েছিল এই বৌদ্ধ যুগে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, অজন্তার গুহাচিত্র, বুদ্ধের ন্যারেটিভ আর্ট, সবখানেই আমরা একই স্টোরি টেলিং লজিক দেখি। পটচিত্র জন্মেছিল পণ্ডিতদের জন্য নয়, মানুষের জন্য। এই কারণেই পটচিত্র কখনোই রাজাদের শিল্প হয়ে ওঠেনি, এটা হয়ে উঠেছিল গ্রামের, পথের সাধারণ মানুষের শিল্প। এবার এই ভাষা ঢুকে পড়বে বাংলার গ্রামে, নতুন বিশ্বাস, নতুন গল্প নিয়ে। সেই গল্পে থাকবে দেবী, ভয় আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। পটচিত্রের কথা বলতে গেলেই আমরা প্রায় ছবির কথা বলি, রঙের কথা বলি, গল্পের কথা বলি, কিন্তু একটা প্রশ্ন খুব কমই করি, এই ছবিগুলো আঁকে কে, এই গল্পগুলো বাঁচিয়ে রাখে কে? এই প্রশ্নের উত্তর হলো পটুয়া। পটুয়া মানে শুধু একজন চিত্রশিল্পী নয়, পটুয়া মানে একজন শিল্পী, একজন গায়ক, একজন গল্পকার, আর সবচেয়ে বড় কথা, একজন ইতিহাস বহনকারী মানুষ। পটুয়ারা সাধারণত গ্রামের মানুষ, তারা কোনো আর্ট কলেজে শেখে না, তাদের কোনো ডিগ্রি নেই, কিন্তু তাদের আছে প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান। এক বাবা পটুয়া, তার ছেলে পটুয়া, তার মেয়ে পটুয়া, এভাবেই পটচিত্রের ভাষা বেঁচে আছে। এই শিক্ষা আসে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, গ্রামের প্রবীণদের কাছ থেকে। কোন রং কিভাবে বানাতে হয়, কোন গল্পে কোন সুর গাইতে হয়, কোথায় থামতে হয়, কোথায় জোর দিতে হয়, সব শেখা হয় দেখে দেখে, শুনে শুনে। পটুয়া শুধু আঁকেন না, পটুয়া যখন পট খুলে ধরে তখন শুরু হয় পট গান। এক হাতে পট আর এক হাতে লাঠি বা আঙ্গুল, আর মুখে গান, একটার পর একটা ছবি খুলে গান গেয়ে গল্প বলা। এই গানগুলো সহজ ভাষায়, লোক সুরে মানুষের জীবনের কথা বলে। এটা কোনো লিখিত গান নয়, অনেক সময় গান তৈরি হয় ঘটনার সাথে সাথে। এই কারণে একই পট গান এক এক গ্রামে এক এক রকমের শোনায়।
এটাকেই বলা যায় ভারতের সবচেয়ে প্রাচীন লাইভ অডিও ভিজুয়াল পারফরমেন্স। পটুয়াদের জীবন কখনোই আরামদায়ক ছিল না। একসময় তারা গ্রাম থেকে গ্রাম ঘুরে পথ দেখাতেন, বদলে পেতেন কখনো চাল, কখনো কাপড়, কখনো অল্প কিছু টাকা। শিল্পই ছিল তাদের জীবিকা, কিন্তু এই জীবিকা কখনো নিশ্চিত ছিল না। ব্রিটিশ আমলে, দেশভাগের সময় আর আধুনিক যুগে প্রতিটি সময়েই পটুয়াদের লড়াই করতে হয়েছে টিকে থাকার জন্য। অনেক পটুয়াকে শিল্প ছেড়ে অন্য পেশায় চলে যেতে হয়েছে, তবুও কেউ কেউ থেকে গেছে, কারণ এটাই তাদের পরিচয়। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, পটুয়াদের কোনো একক ধর্ম পরিচয় নেই। বাংলায় দেখা যায় হিন্দু পটুয়া, মুসলিম পটুয়া, কিন্তু তারা আঁকেন হিন্দু দেবদেবী, ইসলামী পীর, বুদ্ধ, যিশু আর সামাজিক ঘটনা। একজন মুসলিম পটুয়া মনসা পট আঁকেন, একজন হিন্দু পটুয়া গাজীর পট আঁকেন, কারণ পটুয়ার কাছে ধর্মের আগে গল্প, গল্পের আগে মানুষ। এই কারণেই পটচিত্র সাম্প্রদায়িক বিভাজনের বাইরে একটা আলাদা জায়গা তৈরি করেছে। পটুয়াদের কাজ শুধু বিনোদন ছিল না। যখন মানুষ পড়তে জানতো না, তখন পটুয়া মানুষকে শিক্ষা দিয়েছে। যখন মানুষ ভয় পেত, পটুয়ারা বিশ্বাস দিয়েছেন। যখন সমাজে অন্যায় হয়েছে, পটুয়ারা ছবি দিয়ে প্রতিবাদ করেছেন। পটুয়াদের কাছে পটচিত্র মানে সমাজকে প্রশ্ন করা। এই কারণেই স্বাধীনতা আন্দোলনের সময় পটচিত্র হয়ে উঠেছিল একটি শক্তিশালী মাধ্যম। কিন্তু তার আগে, এরও আগে পটচিত্র ঢুকে পড়েছিল মানুষের ভয় আর বিশ্বাসের জগতে। সেই জগতের নাম লোকধর্ম। আর সেই গল্পের কেন্দ্রেই আছে একটা অসাধারণ পট, গাজীর পট। বাংলার গ্রাম জীবনে ধর্ম মানে শুধু শাস্ত্র নয়, ধর্ম মানে বাঁচার ভরসা, ভয়ের প্রতিষেধক আর অজানার সঙ্গে বোঝাপড়া। এই জায়গাতেই জন্ম নেয় লোকধর্ম। আর এই লোকধর্মের সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলির একটি হলো গাজীর পট। গাজী পীর কোনো রাজা নন, কোনো শাস্ত্রীয় নবীও নন, তিনি লোকবিশ্বাসের চরিত্র। বাংলার বনাঞ্চল, সুন্দরবন, নদী আর জঙ্গলের মানুষ, এই মানুষদের জীবনে বাঘ মানে মৃত্যু। এই ভয় থেকেই গাজী পীরের কল্পনা। গাজী পীরকে পটে দেখা যায় একজন পীরের মতো, কিন্তু চারপাশে বাঘ। কখনো তিনি বাঘে চড়ে আছেন, কখনো তিনি বাঘকে শাসন করছেন। এই ছবি বলে মানুষ প্রকৃতির সাথে লড়ছে না, মানুষ প্রকৃতির সাথে সমঝোতা করেছে। গাজীর পট খুব আলাদা। এখানে বাঘ আছে, জঙ্গল আছে, নদী আছে, মানুষ আছে। এই পটগুলিতে হিন্দু আর মুসলমান একসাথে দেখা যায়। কোথাও গাজী পীরের পাশে দেবী মনসা, কোথাও হিন্দু সাধু। এটা শাস্ত্রীয় ধর্ম নয়, এটা মানুষের ধর্ম। এই কারণেই গাজীর পট গ্রামে এত জনপ্রিয় ছিল। গাজীর পট শুধু দেখানো হতো না, গাওয়াও হতো। পট গানে শোনা যেত বাঘের আক্রমণ, মানুষের ভয় আর গাজীর পীরের আশীর্বাদ। এই গানগুলি ভয় কমাতো, সাহস দিত। পটচিত্র এখানে শিল্পর চেয়েও বড় হয়ে ওঠে। এটা হয়ে ওঠে মানসিক নিরাপত্তা। গাজীর পট প্রমাণ করে গ্রামের মানুষ ধর্মকে দেওয়াল করেনি। একজন মুসলিম পীর হিন্দু দেবীর সাথে একই পটে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়। পটুয়াদের কাছে যে গল্প মানুষের কাজে আসে সেটাই আঁকা হয়। এই সমন্বয়ের ঐতিহ্যই পটচিত্রকে বাঁচিয়ে রেখেছে। একটা ব্যাপার লক্ষ্য করো, বুদ্ধের গল্পে ছবি দিয়ে শিক্ষা, গাজীর পটে ছবি দিয়ে সাহস। দুটোতেই উদ্দেশ্য এক, মানুষকে বাঁচতে সাহায্য করা। এই কারণেই পটচিত্রর যুগ বদলালেও তার মূল দর্শন বদলায়নি। পটচিত্র শুধু ধর্মে থামেনি, সমাজ বদলেছে, ভয় বদলেছে, সমস্যা বদলেছে, আর পটচিত্রেও সেই সমস্যার ছবি আঁকতে শুরু করেছে। এই বদলটা সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায় অঞ্চলভেদে পটচিত্রে। এখন আমরা দেখব এই পটচিত্র কিভাবে আলাদা আলাদা জায়গায় আলাদা রূপ নিয়েছে। পটচিত্র কোনো এক জায়গায় আটকে থাকার শিল্প নয়। এটা নদীর মতো, যেখান দিয়ে গেছে সেখানকার মাটি, মানুষ আর বিশ্বাসের রং মিশে গেছে এর ভিতরে। একই পটচিত্র, কিন্তু অঞ্চল বদলালে রূপ বদলায়। এই অধ্যায়ে আমরা দেখব পশ্চিমবঙ্গ, উড়িষ্যা আর বাংলাদেশের পটচিত্র কিভাবে একই শিকড় থেকে আলাদা আলাদা ডালপালা ছড়িয়েছে। বাংলা পটচিত্রের সবচেয়ে বড় ভাণ্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গে, বিশেষ করে মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া অঞ্চলে। এই অঞ্চলের পটচিত্রে লম্বা স্ক্রোল পট, প্রকৃতি রং আর পট গান সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়বস্তুতে থাকে রামায়ণ, মহাভারত, মনসা, চণ্ডী, গাজী, সত্যপীর, সামাজিক গল্প। এখানে পটচিত্র ছিল একটি চলমান থিয়েটার। পটুয়া গ্রামে গ্রামে ঘুরে পট খুলে ধরতেন, আর মানুষ গোল হয়ে বসে গল্প শুনত। 1800-1900 শতকে কলকাতা শহরের পাশে একটা নতুন ধারা জন্ম নেয়, কালীঘাট পট। এগুলো স্ক্রোল নয়, একটা ফ্রেমে আঁকা ছবি। কালীঘাট পটে শহুরে জীবন, বাবু সংস্কৃতি, সামাজিক ব্যঙ্গ, সমসাময়িক ঘটনা। রং গাঢ়, রেখা সাহসী, ভাষা তীক্ষ্ণ। এই পটচিত্র প্রমাণ করে লোকশিল্প শুধু গ্রামে নয়, শহরেও কথা বলতে পারে। উড়িষ্যার পটচিত্র খুব আলাদা। এখানে পটচিত্র শুধু গল্প নয়, আচার, জগন্নাথ সংস্কৃতি এই পটচিত্রের কেন্দ্র। উড়িষ্যার পটে দেবদেবীর নিয়মবদ্ধ রূপ, ধর্মীয় শুদ্ধতা, নির্দিষ্ট রং ও অনুপাত। এখানে পটচিত্র মন্দিরের অংশ। গল্প বলা আছে, কিন্তু তার সাথে আছে রীতি আর নিয়ম। এটা দেখায় পটচিত্র একদিকে যেমন মুক্ত, অন্যদিকে কোথাও আবার খুব শৃঙ্খলাবদ্ধ। বাংলাদেশের পটচিত্র আজও সবচেয়ে জীবন্ত। এখানে পটচিত্র মানে পট গান। গ্রাম বাংলায় আজও পটুয়া গান গেয়ে পট দেখান।
বাংলাদেশের পটে দৈনন্দিন জীবন, সামাজিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘটনা। এখানে পটচিত্র একটি চলমান সংবাদ মাধ্যম, যেখানে খবর আসে ছবি আর গানের মাধ্যমে। এই ধারায় প্রমাণ করে পটচিত্র এখনও মৃত নয়, এটা এখনও সমাজের সাথে হাঁটে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ 3 জায়গায় পটচিত্র আলাদা দেখালেও তার আত্মা এক। মানুষের কথা বলা, ছবি দিয়ে বোঝানো, গল্প দিয়ে মনে রাখা। এই বৈচিত্র্যই পটচিত্রকে হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সময় থেমে থাকেনি। বিংশ শতকে এসে নতুন লড়াই শুরু হলো, টিকে থাকার লড়াই। এই লড়াইয়ের মাঝে পটচিত্র আবারও এক নতুন ভূমিকা নিল। এবার পটচিত্র হয়ে উঠল প্রতিবাদের ভাষা। 19 শতকের শেষ, বিংশ শতকের শুরু। ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে। গ্রামের মানুষ সংবাদপত্র পড়ে না, রাজনৈতিক বক্তৃতা শোনে না, কিন্তু শোষণ বোঝে। নীল চাষ, কর আদায়, জমিদারের অত্যাচার, এই সব কিছু সাধারণ মানুষের জীবনের অংশ। এই সময় পটচিত্র আবারও নিজের আসল কাজটা শুরু করে, মানুষের কথা বলা। যেখানে খবর পৌঁছতো না, সেখানে পৌঁছেছিল পট। পটুয়ারা আঁকলেন নীল চাষিদের ওপর অত্যাচার, ব্রিটিশ পুলিশ, জমিদারের শোষণ। এই পট দেখিয়ে গ্রামে গ্রামে গান গেয়ে শোনানো হতো অন্যায়ের গল্প। পটচিত্র হয়ে উঠল গ্রামের সংবাদপত্র। মহাত্মা গান্ধী শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি মানুষের ভাষা বুঝতেন। চরকা, খদ্দর, সহজ জীবন, এই প্রতীকগুলি পটচিত্রে জায়গা পেল। পটের ছবিতে দেখা গেল গান্ধীজি চরকা কাটছেন, মানুষ স্বদেশি কাপড় পরছে, ব্রিটিশ পণ্য বর্জন করছে। পটচিত্র এখানে রাজনীতিকে মানুষের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই গানগুলো শান্ত ছিল না, এগুলো ছিল ক্ষোভ, আশা আর মুক্তির স্বপ্ন। পট গানে শোনা যেত, বিদেশি শাসন মানি না, নিজের দেশের অধিকার চাই। পটুয়ারা কোনো মঞ্চে দাঁড়ায়নি, তারা দাঁড়িয়েছিল মানুষের পাশে। অনেক মানুষই স্বাধীনতা শব্দের মানেই জানতো না, কিন্তু তারা বুঝতো অন্যায় আর ন্যায়ের তফাৎ। পটচিত্র ছবি দিয়ে দেখাতো কে শোষক আর কে শোষিত। এই কারণেই পটচিত্র ছিল খুব শক্তিশালী, কারণ এটা বোঝার জন্য পড়তে লাগতো না। এই শক্তির কারণেই ব্রিটিশ সরকার পটচিত্রকে পছন্দ করত না। কিছু জায়গায় পটুয়াদের বাধা দেওয়া হয়েছে, কোথাও পট জব্দ করা হয়েছে, কিন্তু পটচিত্র থামেনি। কারণ এটা কাগজে লেখা ইতিহাস নয়, এটা মানুষের মুখে মুখে ঘোরা ইতিহাস। 1947 সাল এলো, দেশ স্বাধীন হলো, কিন্তু পটচিত্রের জন্য সমস্যা শেষ হলো না। নতুন রাষ্ট্র, নতুন মিডিয়া এলো, রেডিও, সংবাদপত্র, পরে টেলিভিশন। পটচিত্র আবারও প্রান্তে ঠেলে দেওয়া হলো। কিন্তু ইতিহাস বলে, যে শিল্প মানুষের সাথে হাঁটে সে কখনোই পুরোপুরি হারায় না। কারণ সময় বদলালেও মানুষের সমস্যা বদলায়, আর সেই সমস্যার ছবিই পটচিত্র আঁকে। এই কথাটাই সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে পরের অধ্যায়ে। অনেকেই ভাবেন পটচিত্র বুঝি এখন শুধু মিউজিয়ামের জিনিস, কিন্তু বাস্তবটা একদম উল্টো। আজও পটচিত্র চোখ খুলে চারপাশের দিকে তাকিয়ে আছে। কারণ মানুষের সমস্যা বদলায়, কিন্তু গল্প বলার প্রয়োজন বদলায় না। বাংলা মানেই নদী, বন্যা, ঘূর্ণিঝড়। এই দুর্যোগগুলো নতুন নয়, কিন্তু আধুনিক যুগে এই দুর্যোগের প্রভাব আরও ভয়ঙ্কর। পটুয়ারা আঁকলেন বন্যায় ভেসে যাওয়া গ্রাম, ঘূর্ণিঝড়ে ভাঙা ঘর, সমুদ্রের তছনছ জীবন। এই পটগুলি শুধু ছবি নয়, এগুলো দলিল। এগুলো বলে এই মানুষগুলো ছিল, এই কষ্টগুলো ঘটেছিল। 2009-এর আইলা, 2020-এর আমফান, এই ঝড়গুলোর ছবি পটচিত্রে উঠে এসেছে। পটে দেখা যায় ভেঙে পড়া ঘর, উড়ে যাওয়া চাল, কাটতে থাকা মানুষ, কিন্তু একই সাথে আছে দাঁড়িয়ে থাকা মানুষ। পটচিত্র এখানে শোক নয়, সহনশীলতার গল্প বলে। 2020 সালে পুরো পৃথিবী থমকে যায়। করোনা তখন খবরের কাগজের শিরোনাম নয়, মানুষের ঘরের ভিতরের ভয়। পটুয়ারা আঁকলেন মাস্ক পরা মানুষ, হাসপাতাল, টিকা, সচেতনতার বার্তা। পট গানে শোনা গেল হাত ধো, দূরত্ব রাখো, সচেতন থাকো। এখানেই বোঝা যায় পটচিত্র এখনও সমাজকে শিক্ষা দেয়। আধুনিক যুগে পটচিত্রের ব্যবহার একটা নতুন দিক পেয়েছে। অনেক এনজিও পটচিত্রকে ব্যবহার করছে স্বাস্থ্য সচেতনতা, নারী শিক্ষা, শিশু সুরক্ষা, পরিবেশ রক্ষা। কারণ তারা জানে ছবি আর গান মানুষকে দ্রুত বোঝায়। কিন্তু সবকিছু এত সহজ নয়। আজকের বাজারে নকল পট, মেশিন প্রিন্ট, কম দাম, পটুয়াদের জন্য টিকে থাকা কঠিন। অনেক সময় পটুয়াদের কাজ মূল্য পায় না। এই বাস্তবটাই বলে শিল্প বাঁচাতে হলে শিল্পীকেও বাঁচাতে হবে। পটচিত্র টিকে আছে কারণ সে বদলাতে জানে। যদি সে শুধু পুরনো গল্প আঁকতো তাহলে সে হারিয়ে যেত, কিন্তু পটচিত্র আজকের গল্প আঁকে, আর সেই বদলটাই তাকে নিয়ে গেছে পরের অধ্যায়ে, যেখানে পটচিত্র গ্রাম ছেড়ে ঢুকতে পারে শহর, ফ্যাশন আর ডিজিটাল দুনিয়ায়। একটা সময় ছিল যখন পটচিত্র মানেই গ্রাম আর হাট। আজ সেই ছবি বদলেছে। আজ পটচিত্র দেখা যায় র্যাম্পে, শোরুমে, ক্যাফের দেওয়ালে, এমনকি মোবাইল স্ক্রিনেও। এটা কি পটচিত্রের মৃত্যু? না, এটা পটচিত্রের পরিবর্তী অধ্যায়। পটচিত্রকে ব্যবহার করছেন শাড়ি, কুর্তা, দুপাট্টা। পটচিত্রের চরিত্র, রঙিন প্যাটার্ন, ন্যারেটিভ স্টাইল সবকিছুই ফ্যাশনে জায়গা পাচ্ছে। একটা শাড়ি এখন শুধু কাপড় নয়, একটা গল্প। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, এই গল্পের শিল্পীকে? আজ পটচিত্র দেখা যায় ব্যাগে, ডায়েরিতে, ওয়াল প্যানেলে, কুশন কভারে। পটচিত্র ঘরের ভিতরে ঢুকেছে। এটা ভালো খবর, কারণ এতে শিল্পের বাজার বাড়ে, কিন্তু একই সাথে ঝুঁকিও বাড়ে।
অনেক সময় পটুয়ার নাম থাকে না, শুধু ডিজাইনের নাম থাকে। পটুয়ার গল্প হারিয়ে যায়, শুধু প্যাটার্ন বেঁচে থাকে। এটাই আধুনিক যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পটচিত্র যদি ডিজাইন হয়ে যায় তাহলে তার আত্মা হুমকির মুখে পড়ে। আধুনিক যুগে পটচিত্র একটা নতুন জায়গা পেয়েছে, ডিজিটাল মিডিয়া। আজ পটুয়া মোবাইলে ছবি আঁকছেন, ভিডিও বানাচ্ছে, ইউটিউবে পট গান আপলোড করছেন। একটা ইউটিউব ভিডিও আজ একটা আধুনিক পট। স্ক্রোল না খুলে টাইমলাইনে গল্প খুলছে। কিছু শিল্পী পটচিত্রের স্টাইলকে ব্যবহার করে অ্যানিমেশন বানাচ্ছেন, একটা প্যানেল থেকে আরেকটা প্যানেলে চলমান গল্প। এটাই তো পটচিত্রের মূল দর্শন। এখানে প্রযুক্তি শিল্পের শত্রু নয়, শিল্পের বাহন। আজ পটচিত্র পৌঁছেছে আন্তর্জাতিক প্রদর্শনীতে, বিশ্ববিদ্যালয়ে, মিউজিয়ামে। কিন্তু প্রশ্ন একটাই, এই যাত্রায় পটুয়া কি সাথে আছে? পটচিত্র বাঁচাতে দুটি জিনিস দরকার: এক, শিল্পের সম্মান; দুই, সঠিক রূপান্তর। না হলে এই শিল্প শুধু মোটিভ হয়ে যাবে। কিন্তু যদি পটুয়াকে কেন্দ্র করে এই পরিবর্তন হয়, তাহলে পটচিত্র আগামী শতকের কথা বলবে। এখন দীর্ঘযাত্রার শেষে আমরা পৌঁছে যাচ্ছি, শেষ অধ্যায়। একটা প্রশ্ন দিয়ে শেষ করা যায়, পটচিত্র কি আজও প্রাসঙ্গিক? যখন আমাদের হাতে স্মার্টফোন, ভিডিও, এআই আর অ্যানিমেশন, তখন এই লম্বা কাগজে আঁকা ছবির দরকার কি? এই প্রশ্নটা যদি করি তাহলে উত্তরটা ইতিহাসেই লুকিয়ে আছে। হাজার হাজার বছরের যাত্রা, বুদ্ধর যুগ থেকে শুরু করে আজকে ডিজিটাল স্ক্রিন, পটচিত্র একটাই কাজ করেছে, মানুষের কথা বলেছে, রাজার কথা নয়। সাধারণ মানুষের কথা, ভয়ের কথা, বিশ্বাসের কথা, প্রতিরোধের কথা, আশার কথা। যুগ বদলেছে, বিষয় বদলেছে, কিন্তু পটচিত্রের মূল কাজ বদলায়নি। পট যদি শরীর হয়, পটুয়া তার প্রাণ, কিন্তু এই প্রাণটাই সবচেয়ে অবহেলিত। আজ যখন আমরা পটচিত্র দেখি, প্রশ্নটা করা উচিত, এই ছবির শিল্পীকে, সে কেমন জীবনযাপন করে? শিল্পকে বাঁচাতে হলে শিল্পীকেও বাঁচাতে হয়। পটচিত্রের ভবিষ্যৎ কোনো মিউজিয়ামের ভিতরে নয়, পটচিত্রের ভবিষ্যৎ পটুয়াদের হাতে, শিক্ষায়, সঠিক সম্মানে। যদি এই শিল্পকে শুধু ফ্যাশনের মোটিভ বানাই তাহলে তার আত্মা হারাবে, কিন্তু যদি গল্প আর শিল্পকে সাথে রাখি তাহলে পটচিত্র নতুন ভাষায় কথা বলবে। এই ভিডিওটাও একটা আধুনিক পট, স্ক্রোলের জায়গায় টাইমলাইন, পট গানের জায়গায় ভয়েস ওভার, কিন্তু উদ্দেশ্য এক, গল্প বলা। যতদিন মানুষ গল্প বলবে ততদিন পটচিত্র বাঁচবে। যতদিন কেউ ছবি খুলে ধরে গান গাইবে ততদিন ইতিহাস শুধু বইয়ে থাকবে না, মানুষের মনে থাকবে।